চাচ্ছি অথবা একটা অপটিমাইজড সলিউশন বের করতে চাচ্ছি। তো সেগুলোকে আমরা ক্লাসিক্যাল এআই বলতে পারি। এখন যেহেতু আমাদের এখন আরো অ্যাডভান্সড এআই আসছে, উই অলরেডি নো যে মডার্ন এআই বলতে গেলে একটা হিউজ পার্ট হচ্ছে মেশিন লার্নিং। সো আমরা মেশিন লার্নিং এ আসলে কি করতে চাই? হোয়াট উই ওয়ান্ট টু ডু ইজ আমরা চাই যে আমাদের হোয়াট এভার প্রোগ্রাম অর এজেন্টস যেটাই বলি সে আহ, তার আশেপাশের সিচুয়েশন থেকে শিখতে পারবে এবং সে যেকোনো একটা ইনফরমেশন যখন গ্যাদার করবে, সে এর আগে যেইভাবে পারফর্ম করতো সেই পারফরমেন্সটাকে সেই নতুন ইনফরমেশনের বেসিসে আবার চেঞ্জ করতে পারবে। সো একটা এক্সাম্পল হচ্ছে এরকম, যদি ক্লাসিক্যাল এআই এর সাথে ডিফারেন্স বের করতে চাই। সো ক্লাসিক্যাল এআই তে আমরা কি করি? সো লেটস সে আমরা একটা ম্যাপ দিলাম। ম্যাপ দিয়ে বলতে পারি যে এটা তোমার স্টার্ট, এটা তোমার গোল। নাও ফাইন্ড এ স্টার দিয়ে তুমি এটার সলিউশন বের করো। সো সে কি করবে? সে সেই স্পেসিফিক স্টার্ট আর গোলের জন্য দেখবে যে নতুন পাথটা কি হতে পারে। সো দ্যাট বিকামস ফিক্সড। কিন্তু তুমি যখন একটা মডার্ন প্রবলেম সলভ করতে যাচ্ছ, সো সেম পাথ ন্যাভিগেশন প্রবলেম আমরা কোথায় করি? আমরা গুগল ম্যাপে করছি, উবারে ইউজ করছি, রাইট? তারা কি করছে? দে আর অলসো গ্যাদারিং ইনফরমেশন যে কোন কোন জায়গাগুলোতে এখন রাস্তা ব্লক, বা এই যে নতুন একটা জায়গায় আমি দেখছি যে অনেক বেশি ট্রাফিক। সো একটা নতুন পাথ বলা। নট অনলি যে আগে যে পাথটা সে বের করেছে সেটাই সে সবসময় ইউজ করবে। এই লার্নিংটাকে সে কাজে লাগাচ্ছে। একটা সেলফ ড্রাইভিং কারকে যদি আমি করি, তো সে হয়তো দে আর লার্নিং ফ্রম আদার আদার ড্রাইভার্স বিহেভিয়ার। সো মনে করো কেউ ওভারটেক করতে গেলে সামওয়ান ক্যান বি অ্যাগ্রেসিভ। তো সেখানে অ্যাক্সিডেন্ট অ্যাভয়েড করার জন্য সে কি করতে পারে? দে ক্যান লার্ন দিস কাইন্ড অফ বিহেভিয়ার্স। সো সে প্রতিনিয়ত তার ওয়ার্ল্ডটাকে অবজার্ভ করছে, মানে তার এনভায়রনমেন্ট অবজার্ভ করছে এবং সেই যে ডেটাগুলো পাচ্ছে, সে দেখছে যে সে আগের বার পারফর্ম করার জন্য যে অ্যাকশনগুলো নিয়েছিল, এখন সেই অ্যাকশনগুলোর নতুন ডেটার ভিত্তিতে দে ক্যান মেক চেঞ্জেস। ওকে। সো এখন আমি মেশিন লার্নিং দিয়ে কি করতে চাই? একটা হচ্ছে যে আমি ওয়ার্ল্ডের ব্যাপারে কোনো ইনফরমেশন বা কোনো রকম একটা মডেল ক্রিয়েট করতে চাই। সো কিরকম হতে পারে? ফর এক্সাম্পল, আমরা যারা অ্যাস্ট্রোফিজিক্সের কাজকর্ম করি, we want to make relation with like certain kind of wave frequency, অথবা কোনো ওয়েভ ডিটেক্ট করছি, সেখান থেকে উই ওয়ান্ট টু মেক অ্যাজাম্পশনস, অথবা আমরা হাইপোথেসিস করতে চাচ্ছি যে কোন জায়গাগুলোতে কি ধরনের অ্যাস্ট্রোফিজিক্যাল অবজেক্টস আছে। ওকে, সো কোন জায়গাটায় ডার্ক ম্যাটার থাকতে পারে বা কোন জায়গাটায় অন্য কিছু থাকতে পারে। ওকে, সো এরকম একটা হাইপোথেসিস ক্রিয়েট করতে চাচ্ছি, অথবা we are trying to make hypothesis about certain genetic variations, একরকম। আরেকটা হচ্ছে কিছু রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম সলভ করা, যেরকম আমাদের এই ন্যাভিগেশন প্রবলেম। আমরা কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার সময় সবচেয়ে ভালো পাথটা বের করতে পারি, অথবা ট্রাফিক কিভাবে ম্যানেজ করা যেতে পারে, অথবা আমরা কিভাবে এক্সামিনেশন যেটা ইভালুয়েশন যে প্রসেসটা, সেটাকে কিভাবে আরো বেটার করতে পারি। ওকে, সো এগুলো হচ্ছে সবই আমাদের মেশিন লার্নিং এর মধ্যেকার পার্ট, যে আমরা কি করতে চাই। দুই ধরনের কাজ করতে পারি। ওকে, সো এখন আমরা কেন করতে চাচ্ছি? উই ক্যান হ্যান্ডেল আনপ্রেডিক্টেবল সিচুয়েশনস। এক নম্বর, মানে কেন দরকার হচ্ছে মেশিন লার্নিং, কেন আমরা ক্লাসিক্যাল প্রবলেম দিয়ে সলভ করতে পারছি না? একটা হচ্ছে যে দেয়ার উইল অলওয়েজ বি সাম সিনারিওস যেটা আমরা জানি না, এবং সেই আনপ্রেডিক্টেবল সিচুয়েশন গুলোকে যাতে আমরা হ্যান্ডেল করতে পারি। মানে এই যে আমরা একটা জায়গায়, সো একটা জায়গায় এরকম ট্রাফিক বেশি হলে যে সেই পাথটা চেঞ্জ করতে হবে, বা একটা জায়গায় কোনো রাস্তা খারাপ হলে সেই রাস্তাটা চেঞ্জ করতে হবে। এইরকম আনপ্রেডিক্টেবল সিচুয়েশন গুলোও যাতে হ্যান্ডেল করতে পারে,
এটা চাচ্ছি। আর আরেকটা চাচ্ছি যে দেয়ার আর সাম সলিউশনস যেগুলো আমরা ডিরেক্টলি জানি। ফর এক্সাম্পল এই যে ফেস রিকগনাইজ করি আমরা, কারো দিকে তাকালে আমি বলতে পারি যে, "ও দিস ইজ সুমি অর দিস ইজ রিজভি।" সো আমি তাদেরকে বলছি, দেখেই চিনতে পারছি যে দিস ইজ দিস পারসন। বাট আমি কি কাউকে বলে দিতে পারবো যে দিস ইজ হাউ ইউ রিকগনাইজ আ পারসন? আমরা কি কখনো কোনো বাচ্চাকে শিখাইছি যে ইউ লুক এট দেয়ার আইজ, ইউ লুক এট দিস পার্ট অফ দেয়ার নোজ অ্যান্ড দেন ইউ ক্যান রিকগনাইজ দিস পারসন? উই ডু নট। সো দেয়ার আর থিংস যেগুলো আমরা হিউম্যানরা ইজিলি করতে পারছি। ইটস পার্ট অফ আওয়ার নিউরোলজিক্যাল স্ট্রাকচার, আমাদের কগনিটিভ অ্যাবিলিটির পার্ট। বাট আমরা এটাকে বলতে পারছি না যে কিভাবে করতে হবে। তাহলে এই জিনিসগুলো মেশিনকে নিজের মতন করে শেখার একটা ব্যবস্থা করে দিতে হবে। দ্যাটস ওয়াই উই নিড মেশিন লার্নিং। আমরা কোনো ক্লাসিক্যাল স্ট্রাকচার বলে দিতে পারবো না যে জাস্ট ম্যাপ ইন দিস ওয়ে অর এটা হলে এটা করো দেন ইউ উইল নো কে। ওকে। সো আমরা এখন এই ২ টা কারণে আমরা মেশিন লার্নিং মেশিনকে শিখাচ্ছি। অ্যান্ড এটা আমাদের অন্যান্য মানে ওভারঅল মেশিন লার্নিং এর ফলে আমাদের যেসব কাজ হেল্প হবে, যে হিউম্যান লার্নিং ইমপ্রুভ করবে। সো এখন আমরা অনেকেই এআই ইউজ করে আমাদের কাজ অনেক বেশি ফাস্টার করতে পারি। আগে যেসব অনেক বড় বড় ফাইল পড়তে হতো, অনেক সময় সেগুলো সামারাইজ করে দিচ্ছে। অনেক কিছু অনেক ডেটা ম্যাচ করে দেওয়া ইজিয়ার করে দিচ্ছে। সো দ্যাট মেক্স আস এফিশিয়েন্ট। আবার টিচিং টিউটরিং সিস্টেমেও তোমাদের যেসব Coursera বা Codeforces এসব জায়গায় যে ধরনের টিচিং সিস্টেম আছে বা কম্পিটিটিভ সিস্টেম আছে, সেগুলোতে কি হচ্ছে? যদি আমরা মেশিন লার্নিং এর অ্যাপ্রোচ গুলো ইউজ করতে পারি, ইউ ক্যান মেক দ্য অনলাইন লার্নিং বেটার। উই অলসো ওয়ান্ট টু ডিসকভার আননোন প্যাটার্নস। সেটা কিরকম? ওই যে একটু আগে বলছিলাম যে আমরা এরকম ওয়েভ ফ্রিকোয়েন্সি থেকে আমরা অন্য কিছু ডিটেক্ট করতে চাচ্ছি। This helps us to discover patterns and আমাদের ইনকমপ্লিট যে নলেজ বেস সেটাকে ফিল করতে হেল্প। অ্যান্ড আমরা যারা সফটওয়্যার এজেন্ট, সেই সফটওয়্যার এজেন্ট গুলোকেও আমরা অ্যাডাপ্ট করতে পারবো, অ্যাডাপটিভ করতে পারবো। সো আমার মেশিন লার্নিং এর মাঝে মেজর কোন কি 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 ধরনের লার্নিং হতে পারে? একটা হচ্ছে রোট লার্নিং। হোয়াট আই মিন বাই দিস ইজ যে জাস্ট ম্যাপিং, হ্যাঁ, মেমোরাইজ করে রাখা। কোনো একটা সার্টেন প্রবলেমের জন্য আমরা বলে দিয়েছি যে ইফ সিচুয়েশন এ অ্যারাইভস তুমি 1 রিটার্ন করো। ইফ বি অ্যারাইভস দেন 2 রিটার্ন করো। দ্যাট মিনস আমরা জাস্ট একটা গিভেন ম্যাপ দিয়ে দিয়েছি। মেশিন জাস্ট নোজ দ্যাট অ্যান্ড ইট ডাজ। কিরকম এক্সাম্পল হতে পারে? যে মনে করো তুমি একটা ক্লিনিং এজেন্ট তৈরি করেছো। তুমি একটা ক্লিনিং ওকে। সো একটা ক্লিনিং এজেন্ট তৈরি করেছো অ্যান্ড লেটস সে এটা এরকম ৪ টা ব্লকের মধ্যে মুভ করছে। সো সেরকম বলছে, ওকে, ইফ ইউ আর ইন দিস লেফট কর্নার ইউ ইদার গো ডাউন অর ইউ গো রাইট। এইদিকে থাকলে ডাউন অর লেফট এরকম। সো সে তার পাথটা ওভাবে চুজ করছে জাস্ট ম্যাপিং করে। আরেকটা হতে পারে যেখানে তার কিনা ইন্ডাকশন করতে হচ্ছে। সো অনেকগুলো এক্সাম্পল দেয়া হয়েছে। সেই এক্সাম্পল গুলো পাওয়ার পরে ইটস ডিসাইডিং যে এখন আমি এখান থেকে কি বের করতে পারি। সো লেটস সে সেম প্রবলেমটার জন্যই বলি, ক্লিনিং এজেন্ট লেটস সে সে এ থেকে বি তে গেল, বি ক্লিন করলো, এ ক্লিন করে বিতে গেছে। ওকে। সো এখন ওর সেম অপশন আবার এতে ফেরত যাওয়া, বিতে ফেরত যাওয়া। এতে ফেরত গিয়ে সে দেখছে যে এটা ক্লিন। সো এখন এরকম এক্সাম্পল থেকে সে এরকম একটা জেনারেলাইজেশন মেক করতে পারে যে যেই পার্টটা আমি আগে ক্লিন করে ফেলেছি সেটা আমার আবার সেকেন্ড টাইম সেখানে যাওয়ার দরকার। সো দিস ইজ কাইন্ড অফ ইন্ডাকশন। আরেকটা হচ্ছে ক্লাস্টার। দিস ইজ লাইক মোর ফান থিংস। রোট লার্নিং, ইন্ডাকশন এগুলো এখন একটু বোরিং হয়ে গেছে। সো
ক্লাস্টারিং কি? সো লেটস সে আমার ক্লাসের স্টুডেন্টদের মাঝে ইফ আই গো টু আ ক্লাস, আমি এরকম কিছু মানে when I observe students, আমি এরকম কিছু ভাগ করতে পারি যে এই স্টুডেন্টটা চুপচাপ কিন্তু মনোযোগ দেয় অ্যান্ড দে আর অ্যাকচুয়ালি ওয়ার্কিং হার্ড। তো এই টাইপের স্টুডেন্টদেরকে আমি একভাবে তাদেরকে অ্যাপ্রোচ করছি। ওকে, অ্যান্ড দেন আই এম অলসো লুকিং এট আরেকটা টাইপ অফ স্টুডেন্ট যারা অনেক কথা বলে, অনেক দুষ্টুমি করে, বাট অলসো খুবই ক্রিয়েটিভ। তাদের সাথে আবার অ্যাপ্রোচটা আরেক রকম। সো মেন্টালি একরকমের ক্লাস্টারিং করছি, রাইট? সেম টাইপের স্টুডেন্টদেরকে একটা গ্রুপের মধ্যে ফেলছি। সো আমরা এই জিনিস আমরা অন্য সবকিছুর সাথে করতে পারি। একটা খুবই কমন এক্সাম্পল অফেন টাইমস তোমরা ল্যাবের প্রজেক্টে করো যে লিফের ইমেজ থেকে বা লিফের কিছু লেংথ, হাইট এগুলো থেকে ক্লাস্টারিং করা যে কোনটা কোন টাইপের প্ল্যান্ট। ওকে, সো এটাও ক্লাস্টারিং যে আমি আগে থেকে জানি না বাট তাদের সিমিলার প্যাটার্ন দেখে দেখে আমি থেকে ক্লাস্টার ক্রিয়েট করছি। আরেকটা হচ্ছে অ্যানালজি ক্রিয়েট করা। সো আমরা এমনিতে অ্যানালজি কিছু থাকে যেটা তোমরা ডিসক্রিট ম্যাথসে এটা হলে এটা দেন এটা হলে এটা এরকম ক্রিয়েট করি। আমরা আগে সব প্রবলেম সলভ করতাম। বাট নাও ইফ ইউ লুক অ্যাট লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলস বা ল্যাঙ্গুয়েজ মডেল যেগুলো আমরা ইউজ করছি, আমরা অনেক সময় দেখি যে তা আসলে অনেক আহ, উম, মানে ডিফারেন্ট কনটেক্সটকে অ্যাড করে দে আর অলসো গিভিং ইউ সাম ইনফরমেশন। ফর এক্সাম্পল তুমি চ্যাট জিপিটিকে মেবি কোনো একটা টাইমে তুমি তোমার মাথা ব্যথা নিয়ে জিজ্ঞেস করো, দেন কিছুদিন পরে আবার তুমি সাইনাস নিয়ে জিজ্ঞেস করো, অ্যান্ড দে আর অ্যাকচুয়ালি মেকিং দ্যাট কানেকশন অ্যান্ড তোমাকে বলছে যে মেবি ইয়োর হেডেক ইজ অলসো রিলেটেড টু সাইনাস প্রবলেম। সো এই টাইপের অ্যানালজিও করার দরকার হয়। দেন আসে আমরা জেনেটিক অ্যালগোরিদম অলরেডি করেছি যেখানে কিনা আমার ডিফারেন্ট কম্বিনেশনস ক্রিয়েট করতে হচ্ছে। সো সেখানে আমরা এভলিউশনারি অ্যাপ্রোচ দিয়েই সার্চ করে আমার সলিউশন জেনারেট করতে পারি। আর লাস্টলি আসে হচ্ছে রিইনফোর্সমেন্ট লার্নিং বা রিওয়ার্ড বেসড লার্নিং, যেখানে কিনা উই আর অ্যাকচুয়ালি সিইং যে ফর ডিফারেন্ট অ্যাকশনস আমার এনভায়রনমেন্টে পজিটিভ চেঞ্জ হয় না নেগেটিভ চেঞ্জ হয়, এন্ড বেসড অন দ্যাট আমার মেশিন লার্নিং মানে আমার মেশিনটা ওই তার বেসিসে তার হাইপোথিসিস গুলো দাঁড় করায়। ওকে, সো আমরা আমাদের কোর্সে আমাদের যে ধরনের মডেলগুলো আমরা শিখবো সেটার একটা হচ্ছে ডিসিশন ট্রি, যেটা মেবি উইল লার্ন এট দ্য এন্ড or not, I have not decided yet. সো আরেকটা হচ্ছে কিছু লিনিয়ার মডেলস, তার মধ্যে একটা থাকবে লিনিয়ার রিগ্রেশন, আর একটা থাকবে লজিস্টিক রিগ্রেশন। আচ্ছা, আমার কথা কি খুবই আস্তে শোনা যাচ্ছে নাকি আপনারা শুনতে পাচ্ছেন? বোঝা জি, যাচ্ছে ম্যাম। শোনা যাইতেছে। শোনা যাচ্ছে। থ্যাংক ইউ। সো আরেকটা হচ্ছে লজিস্টিক রিগ্রেশন, and we will also do uh, naive, naive bias classification, and lastly the neural network code. Okay, ওকে, সো এই ধরনের মডেলগুলো আমরা আমাদের মেশিন লার্নিং এর মধ্যে আই মিন মেশিন নিউরাল নেটওয়ার্কটাকে মেশিন লার্নিং এর মধ্যে ফেলাও যায় আবার নাও ফেলা যায়। সো বেসিক্যালি উইল ডু দিস কাইন্ড অফ মডেলস। সো আমরা কি কি ধরনের ম্যাম, ইয়েস ক্লাসের শুরুতে তো প্রবাবিলিটি থিওরির কথাও মেনশন করছিলেন, ওইটাও হ্যাঁ কি হ্যাঁ আছে? প্রবাবিলিটি থিওরি আছে, জি। মানে ওটা আমি মডেল হিসেবে বলছি না, ওটা ইজ রিলেটেড টু অল টাইপ অফ দ্যাটস রিলেটেড টু এভরিথিং। সেম ফর আজকের লেকচারটাও রিলেটেড টু
এভরিথিং। তোমার কোনো স্পেসিফিক কোয়েশ্চেন এই এক্সাম মানে এই টপিক থেকে নাই, বাট যে কোনো কোয়েশ্চেনের সাথেই একটা ছোট কোয়েশ্চেন এই রিলেটেড থাকতে পারে। ওকে ওকে, ম্যাম। সো বেসিক্যালি আমরা যখন ডিসিশন ট্রি করতে চাই, যখন নাইভ বায়াস ক্লাসিফিকেশন করতে চাই, লজিস্টিক রিগ্রেশন করতে চাই, প্রবাবিলিটি আমাদের লাগেই। ওকে, সো ওটা একটা ক্লাস, ওটা মানে একটা টপিক সেটা আছে। তো এখানে যেগুলো বললাম দিজ আর লাইক মেশিন লার্নিং মডেলস আমরা যেগুলো শিখবো। ওকে, সো সো আমার লার্নিং গুলো কি কি হতে পারে, একটা সুপারভাইজড লার্নিং, আরেকটা আনসুপারভাইজড লার্নিং, অ্যান্ড আরেকটা বেসিক্যালি সেমি সুপারভাইজড। সো এটা হচ্ছে রিইনফোর্সমেন্ট লার্নিং। সো সুপারভাইজড লার্নিং এ কি হয়, আমি জানি যে একটা ইনপুটের সাথে আমি তার আউটপুটটা পেয়ার করে দিয়েছি। ফর এক্সাম্পল, আমি অনেকগুলো ছবি দিচ্ছি, ছবিগুলোর সাথে আমি বাসের ছবির সাথে লিখে দিচ্ছি বাস, মানুষের ছবির সাথে বলে দিচ্ছি মানুষ, সিংহের ছবির সাথে বলে দিচ্ছি সিংহ। আর আমার মেশিনও কি করছে, শুধু সেইভাবেই শিখে যাচ্ছে যে এটা একটা বাসের ছবি, এই এই জিনিস আছে, এটা একটা সিংহের ছবি, এই জিনিস আছে। হ্যাঁ, আরেকটা এক্সাম্পল কি হতে পারে সুপারভাইজ লার্নিং এর, আহ, যে কোনো কোনো একটা ফুলের মানে ডিফারেন্ট ডিফারেন্ট ফুলের ছবি দিয়ে আমি বলে দিচ্ছি দিস ইজ রোজ, দিস ইজ লোটাস, এরকম। সো এটা হচ্ছে সুপারভাইজ লার্ন, যেখানে তুমি ইনপুট আর আউটপুটকে একটা পেয়ার হিসেবে ইউ আর গিভিং ইট টু দ্য মেশিন ফর দেয়ার লার্নিং। ওকে, সো আনসুপারভাইজ লার্নিং এ যেটা হয়, সেখানে তুমি ইনপুট পাচ্ছ কিন্তু কোনো মানে লেভেলটা বলে দেওয়া নেই। সো আমরা যখন ইনপুট আউটপুট পেয়ার বলছিলাম, দিস বেসিক্যালি মিনস লেভেল। তার মানে যে কোনো একটা ইনপুটের সাথে আমি একটা লেভেল অ্যাসোসিয়েট করে দিতে পারি। ওকে, কিন্তু যখন আনসুপারভাইজ লার্নিং হচ্ছে, তখন আমরা কোনো ইনপুটের সাথে কোনো লেভেল দিচ্ছি না। সো সেম ইমেজ প্রসেসিং এর কথাই যদি বলি, আমরা সেখানে আহ, যত ছবি দিচ্ছি, কোনো ছবিতে স্পেসিফিক্যালি বলে দিচ্ছি না যে এটা বাসের ছবি বা এটা সিংহের ছবি। হোয়াট দে আর ডুইং ইজ সেম টাইপের ইমেজ গুলোকে তারা কাছাকাছি রাখছে এবং পরে সেখান থেকে জেনারেট করছে যে ওকে এই টাইপের জিনিসগুলো, এই টাইপের ফিচার গুলোকে আমরা এই লেভেলটা অ্যাসোসিয়েট করব। ওকে, সো দ্যাটস আনসুপারভাইজ লার্নিং। আর রিইনফোর্সমেন্ট লার্নিং এ যেটা, যে কারণে রিইনফোর্সমেন্ট লার্নিং, যে সো লেটস সে একটা চেস গেম খেলছে, খেলার সার্টিন অ্যাকশনের কারণে বা সার্টিন মুভের কারণে তার উইন হলো না লুজ হলো, দ্যাটস সেটাকে সে একটা রিওয়ার্ড বা পানিশমেন্ট হিসাবে অ্যাড করবে। সো পজিটিভ পয়েন্ট আসছে না নেগেটিভ পয়েন্ট আসছে, অ্যান্ড বেসড অন দ্যাট সে তার অ্যাকশনগুলোকে ডিফাইন করবে যে কোন সিচুয়েশনে কোন টাইপের অ্যাকশন নেওয়া উচিত। সো তার গোলই হচ্ছে যে লাস্টলি যে আমার ফিউচার রিওয়ার্ডটা ম্যাক্সিমাইজ হতে পারে। সো এটা শুধু গেমের ক্ষেত্রে না, অন্যান্য প্রবলেমেও এটা ইউজ করা যায়। ফর ন্যাভিগেশনের জন্য হতে পারে, আবার ইকোনমিক্স সরি স্টক মার্কেট যে এ করে সেখানে কোথায় কোন টাইপের অ্যাক্টিভিটির কারণে প্রফিট হচ্ছে, কোন টাইপের অ্যাক্টিভিটিতে লস হচ্ছে, সেটাও দেখতে পারে। সো আমরা আমাদের এই থিওরি থিওরি লেকচারে সুপারভাইজ লার্নিং এর মধ্যেই আছি। এখন কি হচ্ছে, আমাদের বেসিক্যালি ইনপুট আউটপুট পেয়ার দিয়ে দিচ্ছে। সো ফর এক্সাম্পল আমার এখানে আহ, আমরা জাস্ট সিম্পল একটা ইয়ে করছি যে আমার একটা ইনপুট মানে ইনপুটকে আমরা বলতে পারি ফিচার, রাইট? সো ফিচারটা মেবি ধরে নাও একটা পাতার লেন্থ, ঠিক আছে, লিফের লেন্থ। আর সেটার সাথে সাথে আমি বলে দিচ্ছি সেটা কোন প্ল্যান্ট। ওকে, সো তাহলে এই ফিচারটার সাথে আমি এর
লেবেলটাকে অ্যাসোসিয়েট করে দিচ্ছি। সো আমি ট্রেনিং সেটে এইরকম অনেকগুলো ইনফরমেশন দিব। সো মনে করো আমার এখন আমার পাতার প্ল্যান্টের নামও মনে পড়ছে না। ডিফারেন্ট, ডিফারেন্ট হার্বস একই টাইপের একই প্ল্যান্টের অনেকগুলো লিফের ছবি দিলাম। সো ডিফারেন্ট, ডিফারেন্ট লেংথ এর কারণে কিন্তু আমি সেইমটাকেও অ্যাসোসিয়েট করতে পারি। হতেই তো পারে, রাইট? সেইম প্ল্যান্টের পাতার সবার লেংথ তো একদম ডেফিনিট না। একটা রেঞ্জের মধ্যে থাকে। সো সে সেরকম অনেকগুলো ফিচার পাচ্ছে। সো লেটস সে আমি এরকম thousands of length and thousands of প্ল্যান্টের ইয়ে আমি বলে দিচ্ছি। নাম অ্যাসোসিয়েটেড পেয়ার দিয়ে দিচ্ছি। এরপরে কি হবে? আমার সো বেসিক্যালি হোয়াটস মানে যেটা হয় যে যেকোনো একটা ফাংশন আছে, রাইট? ম্যাথমেটিক্যালি কোনো একটা ফাংশন আছে যেটা কিনা আমি ওই প্ল্যান্টের টাইপের সাথে অ্যাসোসিয়েট করতে পারব। বা যদি একেবারে নিউমেরিক্যালি বলি, লেটস সে কারো sorry to give this type of example, but okay. Let's say আমি ইনপুট হচ্ছে আমার বা ফিচার হচ্ছে কারো CSE 221 এর মার্কস অ্যান্ড লেভেল হচ্ছে CSE 422 এর মার্কস। ওকে, তাহলে একদম নিউমেরিক্যালি আমি এক্সপ্লেন করছি। বাট সবারটা তো একদম ফিক্সড হবে না। সো এরকম হতে পারে এখানে কেউ 90 পেয়েছে, এখানে 92 পেয়েছে, এখানে 91 পেয়েছে, এখানে 87 পেয়েছে। হুম, এরকম অনেকগুলো পেয়ার থাকতে পারে, রাইট? এখন কোনো একটা ফাংশন আছে, ম্যাথমেটিক্যাল ফাংশন, যেটা কিনা এই যেকোনো এক্স এর জন্য এই ওয়াই কে ডিফাইন করতে পারে। আমাদের এখন ওই ফাংশনটা এক্স্যাক্টলি কি আমরা তো জানি না। সো আমরা চাইবো এমন একটা ফাংশনকে বের করা বা ডিফাইন করা দ্যাট উড বি এইচ, যেটা কিনা এই এফ এর কাছাকাছি হবে। মানে একটা জেনারেলাইজড রেজাল্ট দিতে পারে। এক্সাক্ট দিতে চাচ্ছি না, কারণ এক্সাক্ট বলে তো সম্ভব না, তাহলে তো মেশিন লার্নিং হচ্ছে। এখন এই এই ট্রেনিংটা যে দিব সেটাই হচ্ছে সুপারভাইজ লার্নিং। এখন আমি ডিফারেন্ট ডিফারেন্ট ফাংশনের জন্য ট্রাই করব, করে দেখবো যে হুইচ ফাংশন অ্যাকচুয়ালি সবচেয়ে বেশি ভালো জেনারেলাইজেশন করতে পারছে। ওকে, সো কি হচ্ছে আমি ডিফারেন্ট মানে বড় একটা ডেটা সেট নিচ্ছি, যে ডেটা সেটে অনেকগুলো রেকর্ড থাকবে। অ্যাট্রিবিউট মানে অ্যাট্রিবিউট, যেটাকে আমরা অ্যাট্রিবিউট বলতে পারি। সেম কথা হচ্ছে ফিচার বা ইনপুট। আর ক্লাসটা হচ্ছে এদের লেবেল করা। ঠিক আছে, একই কথা। সো এখন একটা ফিচারের সাথে আমি একটা লেবেলকে অ্যাসোসিয়েট করে দিচ্ছি। এখন আমার গোল হচ্ছে আমার মডেলটা এইখান থেকে এই এই এমন একটা এই ট্রেনিং ডেটাটা থেকে সে একটা মডেল ক্রিয়েট করবে। মানে একটা ফাংশন জেনারেট করবে, যে ফাংশনটা কিনা আমার এই ইনপুটটার সাথে আউটপুটটাকে সবচেয়ে ভালো জেনারেলাইজ করতে পারে। অ্যান্ড দেন আননোন কোনো একটা ডেটা পেলেও সে সেম প্রেডিকশন দিতে পারে। সো তার মানে আমি কি বলতে চাচ্ছি, আমি যে ট্রেনিংটা দিলাম, সো লেটস সে এখানে আমার 1000 জনের ডেটা নিয়ে আমি ট্রেন করলাম। এখন আমি কি চাই, আবার নেক্সট সেমিস্টার স্প্রিং এ আমার কাছে যখন একটা স্টুডেন্ট আসলো, আমি এই কারেন্ট ট্রেনিং এর উপরে বেস করে আমি ডিসিশন মেক করতে চাই যে এই স্টুডেন্টটার আমি মার্কস কত এক্সপেক্ট করছি। ঠিক আছে, সো এখন তাহলে সেটা আমার আননোন ডেটার জন্য আমার মডেলটা ঠিকভাবে কাজ করতে হবে, রাইট? সো আমি যদি এখন তোমাদের উপরে ট্রেন করি এন্ড দেন তোমাদের উপরেই টেস্ট করি, চান্সেস আর আমার রেজাল্ট খুব ভালো আসবে, রাইট? আমার মডেলটা আমি দেখবো যে খুব ভালো রেজাল্ট দিচ্ছে। কখন ম্যাম আমি তখন ওটা মেমোরাইজেশনের মতন হয়ে যাবে না? তখন ওইটা মেমোরাইজেশনের মতন হয়ে যাচ্ছে, কারণ আমি জাস্ট একটা ম্যাপ ক্রিয়েট করে দিচ্ছি। অথবা খুবই মানে নট নেসেসারিলি মেমোরাইজেশন, কারণ সে স্টিল একটা ফাংশন ক্রিয়েট করছে, বাট ফাংশনটা সবচেয়ে ভালো নাও হতে পারে।
সো এইখানটায় আমি এমন একটা ফাংশন জেনারেট করছি যেটা কিনা আবার এই অ্যাকচুয়াল রেজাল্টটাকে রেপ্লিকেট করতে পারে, রাইট? এখন যদি আমি একদম স্ট্রিক্ট একটা ফাংশন ক্রিয়েট করি যেটা সবগুলোর জন্য কারেক্ট হবে, তখন আমার রেজাল্টটা কারেক্ট নাও হতে পারে, আমার অ্যাকচুয়াল মডেলটা প্রেডিকশন ভালো নাও দিতে পারে। সো চেনা জিনিসে সে ভালো কাজ করছে, অচেনা জিনিসে ভালো কাজ করছে না। যেটা আমাদের এক্সামে প্রায়ই দেখা যায় যে চেনা প্রবলেম হলে খুব তাড়াতাড়ি সলভ করে ফেলছি, একটু অচেনা প্রবলেম হলে উই আর স্টাক, অথবা এমন একটা রেজাল্ট জেনারেট করছি যেটা কিনা কোনো সেন্স মেক করছে না। তাহলে এখন আবার তাহলে এটা আমরা কিভাবে বুঝবো যে তাহলে আমার মডেলটা কি ভালো হচ্ছে কি হচ্ছে না? তাহলে আমাকে একটা টেস্ট সেটের উপরে কাজ করতে হবে, সেই টেস্ট সেটটা আমার মডেল আগে থেকে চেনা না, এরকম একটা টেস্টের উপরে আমি কাজ করব। সো আমি যখনই একটা ডেটা সেট নিব টু ট্রেন মাই মডেল বা একটা মডেল ক্রিয়েট করার জন্য, কি করব, শুরুতেই সেই টেস্ট সেই সেই ডেটা সেটটাকে দুইটা ভাগে ভাগ করব। এখন মোস্ট অফ দ্য টাইম 80% অ্যান্ড 20% ভাগ করব। What is it? আচ্ছা, সো আবার এরকম ট্রেনিং সেটকে ভাগ করে কাজ করতে হবে। আমি ট্রেনিং সেটটাকে দিয়ে ট্রেন করাবো, দেন টেস্ট সেটটা দিয়ে চেক করবো যে আমার রেজাল্ট কতটা ভালো হচ্ছে। উইল কাম ব্যাক টু দিস এগেইন। সো এখন আমার ২ টাইপের লার্নিং হতে পারে। ঠিক আছে? সো এই সুপারভাইজড লার্নিং এর মাঝেই আমি ২ টাইপের কাজ করতে পারি। একটা হচ্ছে ক্লাসিফাই করা, আরেকটা হচ্ছে রিগ্রেশন করা। আমি একটু আগে যে এক্সাম্পলটা বললাম, যেখানে কিনা আমি বলছি যে তোমার সিএসসি 221 এর মার্কস এর সাথে আমি 422 এর মার্কসকে রিলেট করছি। তার মানে আমার আউটপুটটা একটা কন্টিনিউয়াস ভ্যালু, একটা কন্টিনিউয়াস নাম্বার। সেই ক্ষেত্রে এটাকে আমরা বলছি রিগ্রেশন। ক্লাসিফিকেশন কি? ওই যে যেখানে আমি বলছিলাম যে আমি প্ল্যান্টের একটা টাইপ জেনারেট করব, সেটা কোন টাইপের প্ল্যান্ট, বা লেটস সে আমি আমার স্টুডেন্টদেরকে ক্লাসিফাই করতে চাই। এই এই গ্রুপটা এ পাবে, এই গ্রুপটা এ মাইনাস পেতে পারে, বাট মানে এই রেজাল্টের উপরে বেস করলে এ পেতে পারে, এই রেজাল্টের উপরে বেস করলে বি পেতে পারে। তাহলে দ্যাটস মি ক্লাসিফিকেশন। ওকে, সো এটা আরো অন্যান্য ক্ষেত্রে হতে পারে যে আমি কালকের ওয়েদার কেমন হবে, সানি, ক্লাউডি অর রেইনি, আগামীকালকে মিস ক্লাস নিতে পারবে কি পারবে না, ট্রু অর ফলস, না ইয়েস নো। ওকে, সো এগুলো ক্লাসিফিকেশন প্রবলেম। সো এই ২ টাইপের প্রবলেম আমরা সলভ করব। একটু যদি আমরা কিছু ইমেজ এগুলো দিয়ে দেখি। সো রিগ্রেশনে মনে করো টেম্পারেচার নিয়ে বলছি, ইটস তুমি রিগ্রেশনে বলে দিচ্ছ যে 84 ডিগ্রি সেলসিয়াস না ফারেনহাইট হবে কালকের টেম্পারেচার। Classification, instead of giving the number, you are dividing it into two blocks. You are saying it will be a cold weather, or it will be a hot weather, or it will be a neutral weather. Okay. So এই হচ্ছে তোমার ক্লাসিফিকেশন আর রিগ্রেশন। সো আমরা যখন ভ্যালুস দিয়ে করি, কোনো ইনপুট গুলোতে যখন আমার নাম্বারড ভ্যালু আছে, তখন আমরা কি করতে পারি ক্লাসিফিকেশনে, আমরা একটা মানে একটা কোনো একটা লাইন ড্র করতে পারি, যেখানে আমি বলতে পারি স্পেসিফিক এই ভ্যালুর জিনিসগুলো এক টাইপের, লেটস সে 5 সেন্টিমিটার লং যে লিফগুলো সেগুলো এই টাইপের প্ল্যান্ট এ, 3 সেন্টিমিটার লং যেগুলো সেগুলো প্ল্যান্ট বি। এরকম আমি দুইটা ভাগ করে দিচ্ছি বাই ড্রয়িং আ বাউন্ডারি বিটুইন দ্য ভ্যালুস। আর রিগ্রেশনটা কি হচ্ছে, একটা বেস্ট ফিট লাইন বের করছে, মানে বেস্ট ফিট লাইন বের করছে যেটা কিনা যে কোনো ইনপুটের জন্য, সো লেটস সে সে লেন্থের সাথে উইথ কে অ্যাসোসিয়েট করছে। ওকে, বা প্ল্যান্টের হাইটটা লিফের লিফের লেন্থের সাথে সে প্ল্যান্টের হাইটটা অ্যাসোসিয়েট করছে। সো সেখানে সে একটা লাইন ড্র করছে। সো একটা লাইন ফিট করা হচ্ছে। ওকে,
সো আমরা ক্লাসিফিকেশন কখন কখন করতে পারি অলরেডি বেশ কয়েকটা এক্সাম্পল বলেছি। সো লেটস সে সে একটা টিউমারের ইমেজ অ্যানালিসিস করে সে বলতে চাচ্ছে টিউমারটা কি বিনাইন হবে না ম্যালিগন্যান্ট হবে, বা কোনো একটা ট্রানজাকশন হচ্ছে সেই ট্রানজাকশনটা কি ফ্রড না লেজিট। ওকে, প্রোটিন স্ট্রাকচার থেকে বের করতে যাচ্ছে যেটা কি হেলিক্স টাইপ, শীট টাইপ না কয়েল টাইপ। ডিফারেন্ট নিউজ দেখে বের করার চেষ্টা করছে যেটা কি ফিনান্সের নিউজ না স্পোর্টসের নিউজ না পলিটিক্যাল নিউজ। ওকে, সো এটা হলো আমার ডিফারেন্ট টাইপের ক্লাসিফিকেশন। এখন আমরা যে টাইপের মডেলগুলো সম্ভব তার মধ্যে ডিসিশন ট্রি হয়, ক্লাসিফিকেশন মডেল স্পেস, নিয়ারেস্ট নেইবার যেখানে আমরা এক একটার গ্রুপ করছি, ক্লাস্টারিং করছি। আবার নাইভ বায়াস থেকে আমরা প্রবাবিলিটি বলতে পারি যে কোনো একটা স্পেসিফিক ক্লাসে পড়ার প্রবাবিলিটি কতটুকু ফর সার্টেন ফিচার্স। নিউরাল নেটওয়ার্কেও তোমার নিউরাল নেটওয়ার্কের ভ্যারিড ইউজ আছে, ইউ ক্যান ডু ক্লাসিফিকেশন অর রিগ্রেশন, same goes for SVM, and logical rules will be another part. এখন আমরা বলছিলাম যে আবার যখন আমরা সুপারভাইজ লার্নিং করছি, সো লেটস সে এক্স আমার ইনপুট, এই এক্স ইনপুট থেকে আমরা ওয়াই আউটপুটকে জেনারেট করতে চাই। সো এটার জন্য তো মাল্টিপল হাইপোথেসিস পসিবল। ফর এক্সাম্পল আমরা যদি একটা ইমেজের দিকে একটু তাকাই, ফর এক্সাম্পল আমার এখানে ডিফারেন্ট ডিফারেন্ট ডেটা পয়েন্ট আছে, রাইট? তো এই ডেটা পয়েন্ট গুলো থেকে আমি বলতে পারি যে একটা লাইন ড্র করতে চাই বা একটা কার্ভ ড্র করতে চাই, বা এরকম বলতে চাই যে পিস ওয়াইজ সবগুলোকে কানেক্ট করব। সো আমার কোন ডিফারেন্ট ডিফারেন্ট ফাংশনের মধ্যে অ্যাকচুয়ালি কোন হাইপোথিসিসটা পসিবল, এটা আমাকে বের করতে হবে। সো আমার প্রেফারেন্সের উপরে বেস করে আমার মানে আমার প্রেফারেন্স যেগুলো তার উপরে আমার লার্নিংটার একটা বায়াস থাকবে। সো বায়াসটা কি জিনিস, যে আমি কতটুকু স্ট্রিক্টলি চেক করছি। হ্যাঁ, এখন সো আমরা যেটা একটু আগে বলছিলাম যে আমার কি দরকার, এমন একটা হাইপোথেসিস দরকার যেটা কিনা জেনারেলাইজটা ভালোভাবে করতে পারবে, আবার আননোন ডেটার উপরেও ভালোভাবে কাজ করতে পারবে। এখন আননোন ডেটার উপরে কাজ করছে কিনা সেটার জন্য আমার ডেটা সেট, যেটা আমি যখন ট্রেন করব আমার ডেটা সেটটাকে আমি দুইটা ভাগে ভাগ করব। ট্রেনিং সেটটা থেকে আমার মডেলের প্যারামিটার গুলো ডিসাইডেড হবে। সো লেটস সে y ইকুয়ালস c প্লাস mx, ঠিক আছে? মানে এম এর ভ্যালু কত হওয়া উচিত, সি এর ভ্যালু কত হওয়া উচিত, সেটাই কিন্তু আমার মডেলটা লার্ন করবে, রাইট, ফ্রম অল অল অফ দ্য ডেটা দে আর গেটিং। তাহলে এই এইখানে আমি ট্রেনিং সেটে যেটুকু রাখবো সেটুকু দিয়ে সেই মডেলটা এই সি আর এম এর ভ্যালু ডিসাইড করবো। না, টেস্ট সেটে আমি কি করব, শুধুমাত্র এক্স এর ভ্যালুটা দিচ্ছি। আমার মডেল ইজ ইউজিং সে যে এম আর সি যেটা ট্রেনিং এর সময় ডিসাইড করলো, ট্রেনিং থেকে পেলো, সেইটা ইউজ করে নাও ইট উইল গিভ মি দ্য ভ্যালু অফ ওয়াই। আমরা এখন চেক করব যে আমার অ্যাকচুয়াল যে রেজাল্টটা, মানে অ্যাকচুয়ালি যে ভ্যালুটা, সেইটা ওয়াই এর কতটা কাছাকাছি। সো এই জিনিসটা হলেই একমাত্র আমি বুঝতে পারবো যে আমার মডেলটা কত ভালো লার্ন করছে। এবং অনেক সময় হয় যে আমি অনেক স্ট্রিক্ট একটা মেজারমেন্ট বের করলাম, যেটা এমন হতে পারে যে আমি ওভারফিটিং করলাম, মানে প্রত্যেকটা ডেটা পয়েন্টের জন্য মানে এমন ভাবে এই সি আর এম কে অথবা এক্স এর উপরে কিছু পাওয়ার এমন ভাবে একটা ইকুয়েশন দাঁড় করালাম যেটা কিনা আমার ট্রেনিং সেটটাকে একদম হুবহু রেপ্লিকেট করতে পারছে। কিন্তু যখনই আমি আননোন ডেটা দিচ্ছি আর কাজ হচ্ছে না। সো এই ট্রেনিং সেট আর টেস্ট সেটটাকে আমি এই জন্য দুটো ভাগে ভাগ করি।
এটা আমার রিয়েল ওয়ার্ল্ড পারফরমেন্সের সাথে সিমুলেশনটা করতে হেল্প। সো টিপিক্যালি ইদার 70-30 তে ভাগ করে অথবা 80-20 তে ভাগ করে। সো আপনারা যখন প্রজেক্ট করেন বা যাই করেন না কেন, হোয়াট এভার হিউজ মডেল ইউজ, আপনার ট্রেনিং সেট আর টেস্ট সেটটাকে ভাগ করতেই হবে টু সে যে আমার মডেলটা এতটুকু কাজ করছে, কতটুকু কাজ করছে। ওকে ওকে সো নাও আমরা কি করছি বেসিক্যালি, এটা আবার একটা ইমেজ দিয়ে বুঝাচ্ছি। আমি একটা ফুল ডেটা সেট পেলাম, লেটস সে 1000টা ডেটা আছে। আমি এই ডেটা সেটের মাঝে আমার দুটা জিনিস আইডেন্টিফাই করতে হবে, কোনটা ফিচার কোনটা লেভেল। সো এই এক্স এর মাঝে আমি ফিচার গুলোকে ফেলছি। সো হোয়াট এভার 221-এর মার্কস, 230-র মার্কস, 350-র মার্কস, সব কিছু এর মধ্যে আছে। এখন আমি ফিচারটা নিলাম, কোনটা আমার ফিচার, অ্যান্ড আমি যে আসলে সিএসসি 422-এর মার্কসটাই আউটপুট জেনারেট করতে চাই এটাও আমাকে আইডেন্টিফাই করতে হবে, রাইট? সো আমি এই ফিচার আর লেবেল এই দুটাকে ভাগ করলাম। এরপরে আমি আবার এই ট্রেনিং সেটটাকে, মানে সরি, এই ডেটা ম্যাম সেটটাকে, ইয়েস জি ম্যাম বলেন, ইয়েস শুনতে ম্যাম পাচ্ছেন? এখানে যে ফিচার লেভেল আমরা ডিফারেন্সিয়েট করছে, এটা কি আমরা ডিফারেন্সিয়েট করে দিব নাকি মডেলটা নিজে থেকে ডিফারেন্সিয়েট করে নিবে? সুপারভাইজড লার্নিং এর ক্ষেত্রে এটা আমরা ডিফারেন্সিয়েট করে দিই যে এক্স্যাক্টলি আমি কি জানতে চাই। ঠিক আছে, ওকে ম্যাম। ওকে। সো এরপরে আমি হচ্ছে এদেরকে ভাগ করলাম, ট্রেনিং সেট 80% ট্রেনিং এর জন্য, 20% টেস্টিং এর জন্য। সো এখন এই ট্রেনিং সেটটা আমার মডেলের মধ্যে আমি ট্রেন করছি। সো এখন সে ডিফারেন্ট টাইপের কি বলে প্যারামিটার দিয়ে চেক করছে, ট্রেনিংটাকে সে ট্রেন করছে, which parameters are most applicable for this training set. Sorry. তো পেলো, সেই প্যারামিটার গুলো পাওয়ার পরে এখন সে তার টেস্টটাকে এই প্যারামিটার গুলো এই টেস্টের এক্স এর উপরে অ্যাপ্লাই করলো, মানে টেক্সটের ইনপুট গুলোর উপর অ্যাপ্লাই করলো। অ্যাপ্লাই করার পরে সে একটা আউটপুট জেনারেট করলো, প্রেডিকশন হুইল। সো তার ডেটা সেটে কিন্তু অলরেডি অ্যাকচুয়াল লেভেলটা সে জানে, রাইট? এখন সে কি করছে, প্রেডিক্টেড ডেটা আর অ্যাকচুয়াল লেভেল এই দুইটার মাঝে কম্পেয়ার করবে। কম্পেয়ার করে দেন ইট ফাইনালি সেজ যে এত% অ্যাকুরেসি দিতে পারছে। সো লেটস সে অ্যাকুরেট হলো না, তাহলে আমরা আমাদের মডেলটাকে আবার ইমপ্রুভ করার জন্য দিব যে দিস ডিডন্ট ওয়ার্ক অন, সরি। হ্যালো, ইয়েস। সো ইয়েস ম্যাম। এটা কি ক্লিয়ার যে আমরা এখানে দুটো ভাগে ভাগ করলাম, অ্যান্ড দেন কম্প্যারিজনটা কিসের সাথে হচ্ছে? সো ফর এক্সাম্পল আমি ওই যে জি 1000 মিস। জন স্টুডেন্টের মার্কস নিয়েছিলাম। সো 220 আর 221-এর মার্কসের উপরে বেস করে আমি একটা হোয়াট এভার মডেল ক্রিয়েট করলাম। এখন আমার একটা ট্রেনিং টেস্ট সেটে যেটা হবে, টেস্ট সেটে টেস্ট সেটটা আমি ট্রেনিং এর জন্য ইউজ করব। সো আমার মডেলটার প্যারামিটার ডিসাইড করেছে। এখন আমি কি করব, লেটস সে আমি ইসফারের মার্কসটা এন্ট্রি করলাম। ইসফার 220-তে পেয়েছে 95, 221-এ পেয়েছে 92। এখন 422-তে তার কত পাওয়া উচিত?
এখন 422 এর একটা মার্কস আসলো। লেটস সে এখানেও সে বলল যে 422 তে সে 95 পেয়েছে। এখন আমার অলরেডি জেনারেটেড ডেটা থেকে আমি জানি যে সে অ্যাকচুয়ালি 96 পেয়েছে। সো আমি দেখব যে অ্যাকচুয়াল রেজাল্ট 96, ও প্রেডিক্ট করছে 98, 94, কত হোয়াটএভার বলেছি 95। সো ডিফারেন্স কতখানি, কতটুকু এরর হচ্ছে। ওকে, সো আমার তাহলে পুরা কাজটা যেটা হবে, সো আমার যতগুলো মানে আমার ডেটা সেটের মাঝে প্রত্যেকটা রেকর্ডকে আমরা মানে পুরা জিনিসটাকে আমরা বলছি ইনস্ট্যান্স স্পেস। হ্যাঁ, প্রত্যেকটা যে এন্ট্রি, ইসফারের মার্কস একটা এন্ট্রি, রিজভির মার্কস একটা এন্ট্রি, সুমির মার্কস একটা এন্ট্রি, এগুলোকে প্রত্যেকটাকে আমরা ফিচার ভেক্টর হিসাবে জেনারেট করতে পারি। এক একজন এক একটা ইন্ডিভিজুয়াল ভেক্টর, প্রত্যেকটা ভেক্টরের সাথে একটা করে ক্লাস ভ্যারিয়েবল সি অ্যাসোসিয়েটেড। ওকে, অ্যান্ড দেন আমি মডেল স্পেস যেটা, সেটা হচ্ছে ডিফারেন্ট টাইপের ক্লাসিফায়ার আছে। সো সেই ডিফারেন্ট ক্লাসিফায়ার গুলো ইউজ করে আমি দেখব যে অ্যাকচুয়ালি কোন ক্লাসিফায়ারটা সবচেয়ে বেশি ভালো কাজ করছে এখানে। ওকে, সো আমার হাইপোথিসিস যখন আমরা ইউজ করছি, তার মানে কি আমার পসিবল যত রকমের ফাংশন হওয়া সম্ভব সবগুলো ফাংশন দিয়ে আমরা ট্রাই করছি। আর যেই ফাংশনটা কিনা সবচেয়ে ভালো কাজ করছে আমার ডেটার জন্য, মানে আমার টেস্টের জন্য, সরি, সেটাকে আমরা বলছি আমাদের ফাইনাল হাইপোথিসিস হিসেবে সেটাকে নিচ্ছি। সো এখানে এই ক্ষেত্রে y হচ্ছে আমার ইনপুট xi, তার মানে আমার যদি 1000টা রেকর্ড থাকে, ইফ আই সে x 55, তার মানে এই 55 মানে 55 নম্বর যে এন্ট্রিটা, সেটার জন্য 55 নম্বর আউটপুট যেটা, সেটা কি হচ্ছে, মানে 55 নম্বর রেকর্ডের ভেক্টরটা নিয়ে আমি কাজ করছি। ওকে, সো এখন আমরা যদি পারি তো প্রায়র নলেজ ইউজ করতে পারি। আবার অনেক সময় আমাদের এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালিসিস করতে হয়, যেমন ডিফারেন্ট প্লটস, এগুলো ইউজ করে আমি হাইপোথিসিস কোনটা সবচেয়ে ভালো কাজ করছে সেটা ইভালুয়েট করা লাগতে পারে। ওকে, সো আমার যখন আমি একটা ভালো হাইপোথিসিস পাবো, সেই হাইপোথিসিসটা কি হবে, আমার ইন জেনারেল এই ওয়াই মানে যেটা আউটপুট, মানে অ্যাকচুয়াল লেভেলটার কাছাকাছি ভ্যালু দিতে পারবে। ওকে, ঠিক আছে। সো মানে যেমন ইসফারের মার্কস আমি বলছিলাম, ইসফার অ্যাকচুয়ালি পেয়েছে 96, আমি বলছি আমার প্রেডিকশন বলছে 95। সো এরকম সে মোস্ট ডেটার জন্যই সেটা ভালোভাবে জেনারেট করতে পারছে। তো আমি যদি এখন সবসময় আমি যদি এমন একটা ফাংশন ক্রিয়েট করে ফেলি যেটা কিনা একদম সবার জন্য অ্যাকচুয়ালটাই দেয়, অ্যান্ড দেন আমার টেস্ট সেটের জন্য সেটাকে ঠিকভাবে কাজ করতে হবে, রাইট? সো টেস্ট সেটের জন্য যদি ঠিকভাবে কাজ না করে, তাহলে আমার একটা বেস্ট ফিট ফাংশন দিয়ে লাভ হচ্ছে না। আচ্ছা, এখন আমার কথা হচ্ছে যে আমার ট্রেনিং পারফরমেন্স ভালো হলেই যে সে টেস্ট সেটে ভালো কাজ করতে পারবে এরকম না হতে পারে। সো আমাকে এমনভাবে চুজ করতে হবে যেটা আনসিন ডেটাতে কাজ ভালো করবে। কি ধরনের প্রবলেম হতে পারে আমার, একটা হতে পারে বায়াস থাকলো, তার মানে যে যে বলছিল একজন যে আমি অনেকটা ম্যাপিং এর মতন ক্রিয়েট করে ফেলছি, যে আমি বলেই দিচ্ছি যে মানে খুবই সূক্ষ্মভাবে প্রত্যেকটা, মানে সরি, উল্টা বললাম, বায়াস থাকলে
আমি খুবই রেস্ট্রিকটিভ একটা অ্যাজাম্পশনের মধ্যে ফেলে দিচ্ছি যে সামথিং 80-র উপরে পেলেই আমি ওর 422 মার্ককে 95 বলে দিচ্ছি, এরকম কিছু একটা বায়াস আছে যেটা খুবই লিনিয়ারলি সেটাকে ফিট করছে। অথবা আমার ইকুয়েশনটা এরকম যে হোয়াট এভার 221 এর মার্ক 422 এর মার্ক তো সেম। ঠিক আছে, তাহলে এটা খুবই একটা লিনিয়ার একটা মডেল ক্রিয়েট করছে, তাহলে সেক্ষেত্রে বায়াস থাকছে অনেক। আবার ভ্যারিয়েন্স কি করছে, ভ্যারিয়েন্সে হচ্ছে কি যে ছোট ছোট ফ্ল্যাকচুয়েশন গুলোকেও সে কনসিডার করছে। মানে কেউ 90 পেয়েছিল 221-এ, 91 আসছে সেটাকেও কনসিডার করবে। আবার 91 পেয়েছে, 85 পেয়েছে সেটাকেও কনসিডার করবে, সবগুলোকে। সো এইখানে ইদার একটা হতে পারে যে আন্ডার ফিটিং হচ্ছে, যেটা বায়াসের ক্ষেত্রে হয়, আর ভ্যারিয়েন্স থেকে হতে পারে ওভার ফিটিং। সো সেটা সো আন্ডার ফিটিং এ কি হচ্ছে যে আমি খুবই সিম্পল একটা এক্সাম্পল, মানে সিম্পল একটা প্যাটার্ন ক্রিয়েট করছি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমার বায়াস অনেক বেড়ে যাচ্ছে। আর ওভার ফিটিং এ কি হচ্ছে, আমি অতিরিক্ত কমপ্লেক্স করছি, সব রকমের নয়েজকেও আমি এখানে কনসিডার করছি। মানে অনেক সময় তো এরকম হতেই পারে যে কেউ একজন টু মানে কেউ মানে ইন জেনারেল 221-এ যারা ভালো করে তারা সবাই 422-তেও ভালো করে, কিন্তু একটা দুইটা তো মানে অ্যাক্সিডেন্ট থাকতেও পারে যে কেউ একজন একদম 221-এ 100 পেয়েছে, কিন্তু সামথিং হ্যাপেন যার কারণে তার 422 ভালো হয়নি। এখন সেটাকেও যদি কনসিডার করে তাহলে কি হচ্ছে, নয়েজটা বা একটা অ্যাক্সিডেন্টাল ডেটাকেও সে সেখানে কনসিডার করে ফেলছে, তাহলে ওভার ফিটিং হয়ে যাচ্ছে। গুড ফিট হবে হচ্ছে যেটা কিনা আমার মডারেট বায়াস থাকবে, মডারেট ভ্যারিয়েন্স থাকবে। সো এইখানে এক্সাম্পল গুলো যদি আমি বলি যে আমার এই ক্ষেত্রে এই এক্স গুলো হচ্ছে আমার, মানে এই ক্রস যেগুলো দেয়া সেখানে আমি এক্স এর ভ্যালুর সাথে ওয়াই এর ভ্যালুকে অ্যাসোসিয়েট করছি। ওকে, সো দিস ইজ এক্স 0-তে, ওয়াই এর ভ্যালু এটা, এখানে আরেকটা। ওকে, দিস আর মাই ইনপুট অ্যান্ড আউটপুট লেভেল, ট্রেন করছি। সো ট্রেন করার সময় আমার ইন দিস কেস আমার মডেলের প্রেডিকশন হচ্ছে জাস্ট একটা মাঝ বরাবর একটা লাইন দিয়ে সেটাকে অ্যাসোসিয়েট করছে। তাহলে কি হচ্ছে, সো ফর এক্সাম্পল ইন দিস কেস তার 0-র জন্য তার প্রেডিকশন বলছে এখানে দের ইজ এ হিউজ গ্যাপ, রাইট? আবার এটার জন্য যদি বলি যে অ্যাট সামথিং লাইক 1.5 অ্যাকচুয়াল ভ্যালু এটা, ইটস প্রেডিক্টিং হিয়ার। সো এখানেও একটা হিউজ গ্যাপ। শুধুমাত্র ঠিক রেজাল্ট দিতে পারছে কোথায়, এই জায়গাটায় কাছাকাছি রেজাল্ট দিচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমার কি হচ্ছে, একটা খুব মানে লিনিয়ার ফিটের জন্য দেখা যাচ্ছে আমার বায়াস অনেক বেশি। Sorry, এই বায়াসটার কারণে আমার বেশিরভাগই দেখা যাচ্ছে যে আন্ডার ফিটিং হচ্ছে। ওকে, আরেকটা হতে পারে আমি এখানে একটা পিস ওয়াইজ ফাংশন ক্রিয়েট করলাম, যেখানে আমি খালি এই ডেটা পয়েন্ট গুলোকে অ্যাড করেছি। সো এই ক্ষেত্রে বা ট্রেনিং খুব ভালো হচ্ছে। ট্রেনিং এর যে কোনো ইনপুটের জন্য আমার লেভেল একদম অ্যাকুরেট, বাট আমি যখন টেস্ট সেট দিব সে কিন্তু এই ফাংশনের বাইরে, এই পিস ওয়াইজ ফাংশনের বাইরে সে কিছু চেক করতে পারবে না। সো এটা আমার একটা ওভারলি মানে এটাকে কি বলে, অনেক বেশি ভ্যারিয়েন্স থাকছে এখানে। ওকে, সো ওভার ফিটিং হচ্ছে এখানে। সেম ফর আ 12-ডিগ্রি পলিনোমিয়াল, এখানে পলিনোমিয়াল ক্রিয়েট করলাম, পলিনোমিয়াল ফাংশন দিয়ে আমি আমার এই সমস্ত ডেটা পয়েন্ট গুলোকে ফিট করেছি। সো ট্রেনিং ডেটা ফ্যান্টাস্টিক। এখন লেটস সে আমি এই পয়েন্টের জন্য এই পয়েন্টটার জন্য আমি ওয়াই এর ভ্যালু জেনারেট করতে চাচ্ছি।
আমার y এর ভ্যালু কি হবে এইখানে, রাইট? ডাজ দিস মেক সেন্স? ইয়েস ম্যাম। হ্যাঁ, তাহলে আমার এখন দেখো এই আনসিন ডেটাতে এতখানি একটা ভ্যারিয়েন্স আছে, মানে আমার আউটপুট একটা অনেক বড় ঝামেলা আছে। এই ক্ষেত্রেও চেক করো অনেক। সো শুধুমাত্র ট্রেনিং সেটের জন্য ইটস ওয়ার্কিং ওয়েল, বাট ইটস নট ওয়ার্কিং ওয়েল ফর আনসিন ডেটা। তো আমি যদি কাজটা একটা সাইন ফাংশন দিয়ে করতাম, তখন দেখা যাচ্ছে যে আমার কোনো ইনপুট আউটপুট ট্রেনিং এর জন্য অ্যাকুরেট দিচ্ছে না, বাট কাছাকাছি দিচ্ছে। এইসব জায়গায় অ্যাকুরেট না, there's a গ্যাপ, কিন্তু কাছাকাছি রেজাল্ট। বাট ফর এনি আননোন ডেটা ইটস স্টিল, এটার অ্যাকুরেসি মানে এরর পার্সেন্টেজ অনেক কম। সো এটা হয়ে যাচ্ছে একটা গুড ফিট, যেটা কিনা জেনারেলাইজ ভালোভাবে করছে, বায়াস কম, আবার ভ্যারিয়েন্সও কম। তো আমরা যখন চুজ করব ফ্রম ডিফারেন্ট হাইপোথিসিস, আমাকে এভাবেই চুজ করতে হবে যেন আমার ভ্যারিয়েন্সটা কমে যায় এবং জেনারেলাইজেশনটা ভালো হতে পারে। অতিরিক্ত কমপ্লেক্স আমার দরকার নেই। আমরা সিম্পল সিম্পলার সলিউশন গুলোর দিকে যাব, বাট দ্যাট ডাজন্ট মিন যে সিম্পলেস্ট সলিউশনটাই বের করবো। সো যেটা কিনা মোস্ট অ্যাকুরেটলি আমার যেটা করবে, প্রেডিকশনটা করতে পারবে। তো আমরা এখানটায় বলে দিচ্ছি যে কোনো ডেটার জন্য we will try out different hypothesis, সেগুলোর মধ্যে যেটা কিনা আবার যেই হাইপোথিসিসটা আবার ট্রেনিং ডেটাটাকে সবচেয়ে ভালোভাবে, মানে ট্রেনিং টেস্ট ডেটাটাকে সবচেয়ে ভালোভাবে রেপ্লিকেট করতে পারবে, আমরা সেটাকে ইউজ করব। So we have to make a trade-off between expressive models versus ease of computation. So we have to make this balance. সো নিউরাল নেটওয়ার্কের মতন এক্সপ্রেসিভ মডেলগুলো জেনারেলাইজ ভালোভাবে করতে পারবে, বাট ইটস অলসো এক্সপেন্সিভ। সো কোন টাইপের প্রবলেমের জন্য আমি কোন ধরনের মানে সমাধান বের করব, সেটাও আমাকে ডিসাইড করতে হবে। লাইক নট অল প্রবলেম নিডস আ নিউরাল নেটওয়ার্ক স্ট্রাকচার। আবার অনেক কমপ্লেক্স প্রবলেম আছে যেগুলো আসলে নিউরাল নেটওয়ার্কের মতন আর্কিটেকচার দিয়েই সলভ করলে উই ক্যান জেনারেলাইজ বেটার। So we have to একটা appropriate complexity decide করতে হবে। So this is all for like an introduction to machine learning. কালকের ক্লাসে I will start with probability. I'll try to finish the topic, but let's see কতটুকু শেষ করা যায়। Okay. So far আজকের ক্লাস থেকে কোনো questions? নো ম্যাম। So if ল্যাবের not, মধ্যে টুকটাক বুঝিয়েছিল, ওখান থেকে এটা মিলে মোটামুটি বুঝতে পেরেছি। আচ্ছা, okay, very good. So inshallah কালকে we will meet again at the same time online and hopefully Thursday থেকে আমরা আবার in person class করতে পারি। Okay, thank you সবাইকে, অনেক অনেক থ্যাঙ্কস। Okay, অ্যাটেন্ডেন্স আর নিচ্ছি না, বাট আই স্টিল হোপ যে আপনারা সবাই আসবেন। ম্যাম আজকে তো কোনো অ্যাটেন্ডেন্স নেই, রাইট? না, আজকে নিচ্ছি না। ওকে ম্যাম, আসসালামু আলাইকুম।